জুঁই নিবেদিত। সকাল হতে না হতেই আমার স্বামী রেশাদ আর ছেলে অর্পণ দুজন দুটো রিমোট হাতে নিয়ে বসে। তারপর তারা বাটন প্রেস করতে থাকে আর আমি তাদের পিছনে ছুটতে থাকি। মৃত্তিকা, আমার ব্লু কাফলিং এর বক্সটা খুঁজে পাচ্ছি না, একটু বের করে দিবে প্লিজ? দেখলেন তো, আসছি। মা 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 তুমি জুতোর ফিতেটা বেঁধে দিয়ে যাও তো। এই ছেলে, অস্থির হও না, আসছে। আমার সারাটা দিন যায় বাপ ছেলের খেদমত করতে করতে। ওদের দুজনকে বিদায় করে দিয়ে দিনের প্রথম চাটা শান্তি করে খাওয়ার অভ্যেস আমার। রেশাদ একটা অদ্ভুত ধরনের মানুষ। সকালবেলা ঘুম থেকে উঠেই বলবে, আমাকে এক কাপ ব্ল্যাক কফি দাও। এমন একটা বিষাদ জিনিস দিয়ে দিনের শুরু কেউ করতে পারে বলেন তো? কফি খেয়ে গোসল করে অফিসের জন্য রেডি হয়ে ব্রেকফাস্ট করবে। তারপর বলবে এক কাপ দুধ চা দাও। অফিস থেকে ফিরে বলবে এক কাপ লিকার চা দাও। রাতে ঘুমোতে যাওয়ার আগে আবার তার দুধ চিনি মেশানো এক কাপ চা লাগবে। এক এক সময় এক এক পছন্দ। ওর সাথে তাল মেলাতে গিয়ে আমারও নিজের পছন্দটাকে সুইচ করতে হয়। হ্যালো, হ্যাঁ বলো। কি আশ্চর্য, তোমার আজকে মিটিং আছে, তোমার মনে ছিল না? গাড়ি পাঠাতে পারবে না? আরে এখন বলছো তুমি এই কথা, আগে বলবে না? তুমি খুব ভালো করে জানো যে এই সময় রিক্সা পাওয়াটা কত টাফ। তোমাকে বলে অবশ্য লাভ কি। যাই হোক, এখন আমি বের হচ্ছি, রাখছি। বুয়া, সামনে দরজাটা একটু লাগাও। মনেই থাকে না যে একসময় গান গাইতাম। 7 বছর পর একটা গানের পুরোটা গাইলাম। আগে তো রাতে ঘুম না এলেই রেশাদ বলতো, চলো কফি খেতে খেতে তোমার গান শুনবো। এখন ব্যবসা নিয়ে এত ব্যস্ত, সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে যায় বেচারা। অর্পণও সারাদিন ক্লাস কোচিং নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছে। বন্ধুও জুটিয়েছে মেলা। এখন আর সারাদিন কোনো কাজের জন্য মামা করে না। অনেকটাই অবসর হয়ে গেছে। আমার বান্ধবী যারা আছে ওরা উইন্ডো শপিংয়ে যায়, কিটি পার্টি করে। আমার এসব একদম ভালো লাগে না। আমার আসলে রেশাদকে ছাড়া কোথাও যেতে ভালোই লাগে না। না যাই, সারাদিন গল্প করলে চলবে? রান্না চাপাতে হবে। আজ অর্পণ লাঞ্চে বাসায় আসবে। গুড ইভিনিং, আমি মারিয়া গ্রেগ। বাবার নাম ছিল উইলিয়াম গ্রেগ, মা জেনিফার গ্রেগ। বাবা স্কটল্যান্ড থেকে বাংলাদেশ এসেছিল একটা প্রজেক্টের কাজ নিয়ে। এখানে এসে মমের সঙ্গে পরিচয় হয়, প্রেম, তারপর বিয়ে। আমার মমকে নিয়ে চলে যায় স্কটল্যান্ডে, ওখানে আমার জন্ম। যখন আমার 7 বছর বয়স তখন একটা কার অ্যাক্সিডেন্টে মম ড্যাড দুজনেই মারা যায়। তারপর আমাকে বাংলাদেশে আমার গ্র্যান্ডপা গ্র্যান্ডমা মানে আমার নানা নানি নিয়ে আসে। ওনাদের কাছে আমি বড় হয়েছি। তারপর বাংলাদেশে আমার অনেকটা সময় কেটে যায়। গ্র্যাজুয়েশন শেষ করি, মাস্টার্সের জন্য তারপরে স্কটল্যান্ডে পাড়ি জমাই।
ওখানে অবশ্য আমার অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু আমি কারো কাছে যাইনি, পড়তে গিয়েছিলাম। পড়তে গিয়ে পরিচয় হয় বিশ্বজিৎ দত্তের সঙ্গে। ওই তো আবার প্রেম, তারপর বিয়ে। বিশ্বজিতের ফ্যামিলি আমাকে অ্যাকসেপ্ট করেনি, কারণ আমি খ্রিস্টান আর ও হিন্দু। ওর অমতেই বিশ্বজিৎ আমাকে বিয়ে করে নিয়ে যায় কলকাতায়। কিন্তু ওরা কেউ আমাকে মেনে নেয়নি, এমনকি পুজোর ঘরে ঢুকতে দিত না, এমনকি আলাদা খেতে হতো। চেষ্টা করেছিলাম অনেক মানিয়ে নেবার। কলকাতা থেকে ফিরে আসার পর খুব ভালো করে বুঝতে পারলাম যে বিশ্বজিৎ অনেক কনজারভেটিভ, অনেক বেশি পজেসিভ। এক সময় তো আমি হাঁপিয়ে উঠেছিলাম, মনে হচ্ছিল যে এত লিমিটেশন নিয়ে কি সংসার করা যায়। আমার একটা ব্রেকের প্রয়োজন ছিল। চলে এলাম বাংলাদেশে। 1 বছর হলো এখানে নতুন করে আছি। এই বাসাটা আমি আর আমার বান্ধবী লিন্ডা গোমেজ শেয়ার করে থাকি। বিশ্বজিতের সঙ্গে এখনো অফিসিয়ালি আমার ডিভোর্স হয়নি, কিন্তু ভাবছি খুব দ্রুত তাকে জানিয়ে দেব। এখানে কাজ করতে গিয়ে একজন কর্পোরেট ব্যক্তিত্বের সঙ্গে আমার পরিচয় হয়েছে। ওনাকে আমি যতই দেখছি, ওনার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করছে। আমার থেকে তার এজ একটু বেশি, কিন্তু তাতে আমার কোনো আপত্তি নেই। তোমাকে নিয়ে ঘুরতে যাব, তারপর ডিনার করে বাসায় ফিরবো। সেই কালো শাড়িটা পরে এসো, বিকাল 6টায় ক্যাপসিকামে ওয়েট করো। আমি অফিস থেকে বের হয়ে তোমাকে পিক করব। মাঝে মাঝে মনে হয় রেশাদ আগের মতোই রোমান্টিক আছে। পরিবর্তনের এই দমকা হাওয়ায় আমরা এতটুকুনও বদলাইনি। ওকে, প্লিজ ফোনটা ধরো। আশ্চর্য। এক্সকিউজ মি, আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ শিওর, কিন্তু আপনি কি আমাকে কিছু বলতে চাচ্ছেন? কেন এমন মনে হলো কেন? না মানে এখানে এতগুলো টেবিল খালি আছে, তারপরও আপনি এখানে বসতে চাইলেন তো তাই। আমি আর তুমি দেখো একই রকম শাড়ি পরে আছি, তাই কথা বলার লোকটা সামলাতে পারলাম না। হ্যাঁ তাই তো, আমি একদমই নোটিস করিনি। আসলে আমি এত বিরক্তি নিয়ে বসে আছি, মানে কেন এত বিরক্ত কেন? অ্যাকচুয়ালি আমি একজনের জন্য ওয়েট করছি, তার সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। আমিও আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছি। আচ্ছা তুমি কার জন্য অপেক্ষা করছো? বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? এত ইয়াং একটা মেয়ে এত সুন্দর করে সেজে আর কার জন্য অপেক্ষা করবে বলো তো? শাড়িটাতে কিন্তু তোমাকে বেশ মানিয়েছে, খুব সুন্দর লাগছে। আপনাকেও খুব সুন্দর লাগছে দেখতে। কিছুদিন আগে আমার হাজবেন্ড আমার জন্য পছন্দ করে কিনে এনেছে, আজই প্রথম পরলাম। রিয়েলি? ভেরি ইন্টারেস্টিং। আমাকেও তো আমার বয়ফ্রেন্ড কিনে দিয়েছে।
অ্যাকচুয়ালি কিনে দিয়েছে বললে ভুল হয়ে যাবে। আমি না জোর করে ওর কাছ থেকে আদায় করে নিয়েছি। সেটা কিভাবে? আমি তো ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করি, আর ওদের অফিসের একটা ইভেন্টের কাজ ছিল। তখন ওকে আর আমাকে একটা কাজে মার্কেটে যেতে হয়েছিল। তখন আমি ওকে জোর করে শাড়িটা কিনে নিয়েছিলাম, আর ওকে বলেছি বিল পে করতে। বাহ, বেশ মজার তো, একেবারে জবরদস্তিমূলক উপহার। ও, তুমি বুঝি ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করো? মারিয়া গ্রে, কফি খাবেন? খেতে পারি। এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ আমি আসছি। ওকে, সরি আমার যেতে হবে, আমার হাজব্যান্ড আমার জন্য ওয়েট করছে। ইটস ওকে। আবার দেখা হবে। কফি খাবেন? আরেকদিন খাবো। আসি, ভালো থাকবেন। এই মেয়েটার সাথেই কাল রেস্টুরেন্টে পরিচয় হলো, তাই না? ওর সাথে কি রেশাদের পরিচয় আছে? থাকতেই পারে। কাল এতক্ষণ ওয়েট করবার মানে কি ছিল? তারপর থেকে ফোনটাই বা ধরছো। মারিয়ার সাথে কথা বলে বুঝতে পারলাম না ওর সাথে রেশাদের সম্পর্কটা কেমন। মারিয়াকে আমার কাছে কোনো কিছু আড়াল করছে? একটা মেয়ে অপর প্রান্ত থেকে কোনো রকম আশ্বাস না পেয়েই এত কনফিডেন্টলি নিজের ভালোবাসার কথা অন্যকে জানাতে পারে। রেশাদকে আমি অবিশ্বাস করতে পারছি না, বুঝতে পারছি না, সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখার জন্য কেমন যেন সারা জীবন অভিনয় করে যেতে হয়। নাও
লাস্ট কাপ অফ কফি। এরপর আর এক কাপ কফিও পাচ্ছ না লাঞ্চের আগে। থ্যাংক ইউ সো মাচ। জানো মৃত্তিকা, আমার কি ধারণা ছিল জানো? আমার ধারণা ছিল যে টিপটপ সুন্দরী মেয়েরা মানে স্মার্ট মেয়েরা একদম ঘর সংসার করতে পারে না, তারা সারাক্ষণ গায়ে হাওয়া লাগিয়ে বেড়ায়। কিন্তু আমি তো তোমাকে দেখে অবাক হচ্ছি, তুমি কি শুদ্ধ সেজে গুজে থাকো, কি সুন্দর করে তোমার সংসার করছো। তুমি আসলে অনেক সুন্দর মৃত্তিকা। সুন্দর না ছাই? তুমি কি মিষ্টি দেখতে। হয়েছে, থাক, আগে কফিটা শেষ করি, তারপর তোমার সঙ্গে বসে প্ল্যান করব যে কি করে তোমার প্রোগ্রামটা অনেক সুন্দর করে অর্গানাইজ করা যায়। ও তুমি আমাকে বলতে থাকো, আমি লিখে নিই। আচ্ছা, আমি আমার রিকোয়ারমেন্টসগুলো তোমাকে বলে রাখি, তারপর তুমি যেটা ভালো বুঝো সেটাই করবে। ওকে? মানে হয় না যে আমার কিছু সাজেশন আমি তোমাকে দিয়ে রাখছি। আমরা একটা কাজ করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এন্ট্রান্সে, মানে তুমি তো জানো আমাদের এন্ট্রান্সটা হচ্ছে এই সাইড থেকে, ঠিক আছে? তো যখন মানে এন্ট্রান্সে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে তুমি অ্যাপেটাইজার এবং ড্রিঙ্কস সার্ভ করতে পারো। আর শোনো, আমার হাজবেন্ডের কিন্তু হোয়াইট খুব পছন্দ, ঠিক আছে? সো তুমি যত কাপড় দিয়ে ডেকোরেশন করবে না, সব কিন্তু হোয়াইট ডেকোরেশন হবে। ওকে? আর ক্যান্ডেলস সব গোল্ডেন হতে হবে। আর আমার হাজবেন্ডের না রেড রোজ খুব পছন্দ। তোমার প্রবলেম কি বলো তো? সব কিছু তোমার হাজবেন্ডের পছন্দ অনুযায়ী করবে, তোমার কোনো পছন্দ অ্যাপ্লাই করবে না? একটা কথা কি জানো, ভালোবাসলে পরাজিত হতে হয়। যার পরাজিত হওয়ার সাহস আছে তারই শুধু ভালোবাসা উচিত। সব ব্যাপারে পরাজিত হতে ভালো লাগে? যখন অপর প্রান্তের লোকটি জানবে আমার জয়ের যোগ্যতা থাকা সত্ত্বেও আমি পরাজিত হতে ভালোবাসি, তখন পরাজিত হতে ভালো লাগবে। বাবা, তোমার সাথে আমি কথাই পারবো না। বাই দ্য ওয়ে, তোমার বয়ফ্রেন্ডকে তুমি কল করেছিলে? ওই দিন তোমাকে এতক্ষণ ওয়েট কেন করালো? ব্যস্ত মানুষ, সব সময় কি ফোন রিসিভ করার ফুরসত থাকে তার? আমি অবশ্য কালকে গিয়েছিলাম অফিসে দেখা করতে, বলল এসএমএসটা নাকি ভুল করে এসেছে আমার কাছে, সে তার ওয়াইফকে এসএমএস করতে চেয়েছিল, তার নামও নাকি এম দিয়ে শুরু হয়। কথাটা শুনে তোমার অভিমান হয়নি অথবা অবিশ্বাস করনি? তার দু চোখ দিয়ে বিশ্বাস ঝরে পড়ে, অবিশ্বাস করাই যায় না। আমার রেশাদকে অবিশ্বাস করবে অতটা দুঃসাহসকার? মৃত্তিকা, কি ভাবছো? না, বলছিলাম কি, এবার তো আমাদের 20তম বিবাহ বার্ষিকী, তাই আমি 20টা কাপলকে ইনভাইট করেছি। ওদের ড্রেস কোড কি হবে সেটা তুমি আমাকে বলে দিবে। আমি পুরো পার্টিটা আমার হাজবেন্ডকে সারপ্রাইজ দিতে চাই। ওকে? আর আমার হাজবেন্ডের ড্রেস কি হবে সেটা আমরা 2-3 দিনের মধ্যে ঠিক করে ফেলবো। জানো, আমার হাজবেন্ড প্রতি বছর এমন একটা ভান করে যে এই দিনটার কথা তার একদম মনে নেই, কিন্তু যেই সন্ধ্যার সময় বাড়ি ফিরে তখন আমার জন্য একটা দামি গিফট আর যত বছর পূর্তি ততটা গোলাপের কলি আমার জন্য নিয়ে আসে। এবছর আমি 20টা গোলাপের কলি আশা করছি। ও মাই গড, তোমরা তো ভীষণ রোমান্টিক, একেবারে মরে যায় অবস্থা। ওকে পেয়ে আমি সত্যি খুব সুখী। আমার তো মনে হচ্ছে উল্টোটা, তোমার মতো এত লক্ষ্মী বউ পেলে পৃথিবীর যে কোনো ছেলেই সুখী হবে। তুমি যদি সত্যিকারের কাউকে ভালোবাসো দেখবে অনেক স্বস্তি পাচ্ছ, কারণ মোহ বন্ধন চায় আর ভালোবাসা চায় মুক্তি। আচ্ছা মৃত্তিকা, এত কিছু ভেবে কি ভালোবাসা যায়? হয়তো যায়, হয়তো যায় না। যাকে আমি লাঞ্চ সার্ভ করতে বলছি, আগে লাঞ্চ করব, তারপর বাকি প্ল্যানিং। ওকে? ওকে।
উফ, আশ্চর্য মৃত্তিকা, মানুষ এত ভালো করে রান্না করে কি করে? অনেক খেয়ে ফেলেছি। সব সবাইকে এত ভালো রান্না করা খুব প্রয়োজন? কি যে বলো না। আমি শিওর তোমার হাজবেন্ড এই রান্না খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। একদমই না। আচ্ছা শোনো, তুমি একটা কর্নারে একটা ডিসপ্লে বোর্ড করবে, যেখানে গত 20 বছরে আমাদের অনেক সুন্দর সুন্দর মুহূর্তের ছবিগুলো আটকে দিতে পারবে। আর জানো, ওরা সবসময় আমাকে ছোট ছোট চিরকুট দিত। আমি অবশ্য কাউকে ওগুলো দেখাইনি, আজকে আমি তোমাকে দেখাবো। যদি তোমার ভালো লাগে তাহলে ওগুলো আটকে দিও। কিরকম চিরকুট? আমি যখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তখন ও 3rd ইয়ারে পড়ে। ওর সাথে আমার প্রথম দেখা হয় ডিপার্টমেন্টের একটা পিকনিকে। আমরা একসাথে গিয়েছিলাম। সারা দিন ও আমাকে চোরা চাহনিতে অনেকবার দেখেছে। আমিও মাঝে মাঝে তাকাচ্ছিলাম, কিন্তু কোনো কথা হয়নি। একই সাথে ঢাকায় ফিরলাম। যেই বাস থেকে নেমেছি, অমনি সে আমার হাতে একটা গাছের বাকল ধরিয়ে দিল। আমি তো প্রথমে ভেবেছি আমার সাথে ইয়ার্কি করছে, বুঝলে। তারপর দেখি ওমা না, সে বাকুলের মধ্যে কিছু একটা লিখেছে। কি লিখেছে জানো? কি? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। ওর সাথে যেদিন আমার প্রথম দেখা, দেখো কি লিখেছে। সুখের সময়গুলো অনেক সুন্দর ছিল, তাই সৌরভ থেকে যাবে অনেকক্ষণ। সো ইন্টারেস্টিং। ও যেদিন আমাকে প্রথম প্রপোজ করলো, বিশ্বাস করো আমি লজ্জায় ভয়ে তারপর 2 দিন আর ক্যাম্পাসে যাইনি। তখন না আমি ভীষণ বোকাশোকা আর লাজুক টাইপের মেয়ে ছিলাম। এরপর যেদিন ওর সাথে আমার দেখা হলো, ও আমাকে অমনি দেখে বলে কি যে আজকের মধ্যেই সিদ্ধান্ত জানাতে হবে, না হলে নাকি সে আমার বাসার নিচে গিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি ভেবেছি না বাবা, এমন কি করবে নাকি। ও মা, দেখি ঠিকই আমার বাসার নিচে এসে দাঁড়িয়ে আছে, বুঝলে। তারপর আমি ভেবেছি ঠিক আছে, এসেছে যখন হয়তো সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থেকে চলে যাবে। আমি তো ঘুমিয়ে গেছি। পরের দিন সকালবেলা পেপারওয়ালা এসে আমাকে খোঁজ করছে। আমি বললাম কি ব্যাপার ভাই, আপনি আমাকে কেন খোঁজ করছেন? সে আমাকে বলে, আফা, বাইরে একজন ভাইজান দাঁড়ায় আছে, সে আপনাকে এই পাতাটা দিছে। দেখো পাতায় কি লেখা, দুটো সমান্তরাল সরল রেখা অসীমে গিয়ে মিলিত হয়। আমি তোমার জন্য অসীম পর্যন্ত অপেক্ষা করব। দেখো। আমি তো ভয়ে শেষ, বাবা না দেখে ফেলে। আমি দৌড়ে গিয়ে ওকে বললাম, হ্যাঁ বাসি, আমি আপনাকেই ভালোবাসি। সো লাভলি। একটা মানুষের জীবন এত সুন্দর হতে পারে মৃত্তিকা। জানো, একবার ওর সাথে আমার ঝগড়া হয়েছে, 2 দিন কথা বন্ধ। আমি রিক্সার জন্য অপেক্ষা করছি, রাস্তায় দাঁড়িয়ে আছি। একটা টোকাই টাইপের ছেলে এসে এই যে আমাকে এই ভাঙা দেয়াশলাইয়ের ভাঙা টুকরোটা এসে হাতে দিল। আমি ভীষণ অবাক হয়ে হাতে নিলাম, যেটা কি। পড়ে দেখি সে লিখেছে, আর কতটুকু ভালোবাসলে তুমি বুঝবে যে ভালোবাসি। আর দেখি সেই জনাব রাস্তার উপরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। ওয়াও। শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর। তাও যেন হয়। চাই না বাঁচতে আমি প্রেমহীন 1000 বছর। ঠিক এরকম একটা লাইন গীতিকা তোমাদের সুন্দর মুহূর্তগুলোর জন্য লিখেছেন। যাকে তোমাদের ছবিগুলো দাও, আমি ঝটপট সিলেক্ট করে ফেলি। রেশাদের ছবিগুলো দেখলে তোমার মনের প্রতিক্রিয়া যে কি হবে জানি না। কতটুকুই বা ভালোবাসো তুমি রেশাদকে। আমি সত্যি দুঃখিত তোমার স্বপ্নগুলো ভেঙে দিচ্ছি বলে। এই নাও।
রেশাদ? রেশাদ চৌধুরী, র্যাম গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান, আমার হাজব্যান্ড। র্যাম নামটা অবশ্য ওর দেয়া, আর ফর রেশাদ, এ ফর অর্পণ, এম ফর মৃত্তিকা। পরিস্থিতিটা সামনে নেওয়ার জন্য মারিয়াকে কিছুটা সময় দেওয়া দরকার। দেখো বুয়ার কি কাণ্ড, নিশ্চয় আবার কিছু ভেঙেছে। নাও তো, তুমি এগুলো একটু গুছিয়ে রেখো। ওকে, আমি আসছি। ওমা, কি আশ্চর্য, তোমার চোখে পানি কেন? আমি শিওর আমার এই 20তম বিবাহবার্ষিকীর আদেকলাপনা দেখে তুমি নিশ্চয়ই বিশ্বজিৎকে খুব মিস করছো। আমি বলি কি, তুমি বিশ্বজিতের কাছে ফিরে যাও, দেখবে তোমরা অনেক ভালো থাকবে। অনেকদিন আগে একটা আর্টিকেল পড়েছিলাম, পৃথিবী আর চাঁদের যখন সৃষ্টি হয়েছিল তখন তাদের দূরত্ব ছিল 8000 মাইল। এখন পৃথিবী আর চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল। সায়েন্টিস্টরা বলে আবার নাকি চাঁদ আর পৃথিবী ঘুরতে ঘুরতে কাছাকাছি চলে আসবে। চাঁদ আর পৃথিবীর হাতে অনেক সময়, এক জীবনে দূরে গিয়েও আবার কাছে আসার অবকাশ রাখে। কিন্তু আমাদের মানুষদের কাছে সময় নষ্ট করার সময় কোথায়? আমরা যখন ঠিক করে ফেলি আমাদের কাছের মানুষের কাছ থেকে দূরে সরে যাব, তখন কিন্তু কাছে ফেরার সব রাস্তা বন্ধ করে আমরা দূরে সরে আসি। বুঝতে পারলাম? আমাদের হাতে এখনো 5 দিন সময় আছে, সব কিছু ভালোভাবে হয়ে যাবে, তুমি কোনো টেনশন করো না। আসি। সবকিছু অবশ্যই ভালোভাবে হবে, আর তোমার সাথে তো আমার টাইম টু টাইম কন্ট্যাক্ট হবে। সব মানুষ যে কেন সবসময় একটা ভুল মানুষকে ভালোবাসে। প্রিয় মৃত্তিকা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আজ তোমাদের 20তম বিবাহ বার্ষিকী। আশীর্বাদ করি তোমরা অনেক অনেক ভালো থাকো। ইচ্ছে ছিল যাবার আগে তোমার সাথে দেখা করে যাব। মানুষের সব ইচ্ছে যেমন পূরণ হয় না, তেমনি আমার এই ইচ্ছেটাও অপূর্ণ থেকে গেল। আমি আজ চলে যাচ্ছি, হয়তো আর কখনো দেখা হবে না। তুমি বলেছিলে না ভালোবাসা মুক্তি চায়, ব্যাপারটা অনেকটা ওরকমই। হয়তো ভাবছো আমি বিশ্বজিতের কাছে ফিরে যাচ্ছি। না, তা যাচ্ছি না। তুমি তো একটা মেয়ে, তুমি নিশ্চয়ই বুঝতে পারবে একটা মেয়ে একসঙ্গে দুজনকে ভালোবাসতে পারে না। তোমার জন্য একটা ছোট্ট উপহার পাঠালাম। উপহারটা ছোট হলেও আমার কাছে অমূল্য। এই হারটা আমার গ্র্যান্ডমা মানে আমার নানি আমাকে দিয়েছিলেন। তিনি বলেছিলেন তিনি আমাকে সব থেকে বেশি ভালোবাসেন এবং আমার সব থেকে বেশি সুখ কামনা করেন। তেমনি করে আমি যদি কাউকে বেশি ভালোবাসি,
এবং কারো শুভকামনা করি, তাহলে এই হারটা আমি তাকে দিতে পারি। আমি অনেক ভেবে দেখলাম আমি সব থেকে বেশি শুভকামনা করি কেবল তোমার জন্য, তাই এই হারটা তোমাকেই দিয়ে গেলাম। অনেক অনেক ভালো থেকো তোমরা। শুভকামনায়, মারিয়া। প্রিয় মৃত্তিকা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আজ তোমাদের 20তম বিবাহ বার্ষিকী। আশীর্বাদ করি তোমরা অনেক অনেক ভালো থাকো। ইচ্ছে ছিল যাবার আগে তোমার সাথে দেখা করে যাব। মানুষের সব ইচ্ছে যেমন পূরণ হয় না, তেমনি আমার এই ইচ্ছেটাও অপূর্ণ থেকে গেল। আমি আজ চলে যাচ্ছি, হয়তো আর কখনো দেখা হবে না। তুমি বলেছিলে না ভালোবাসা মুক্তি চায়, ব্যাপারটা অনেকটা ওরকমই। হয়তো ভাবছো আমি বিশ্বজিতের কাছে ফিরে যাচ্ছি। না, তা যাচ্ছি না। তুমি তো একটা মেয়ে, তুমি নিশ্চয় বুঝতে পারবে একটা মেয়ে একসঙ্গে দুজনকে ভালোবাসতে পারে না। তোমার জন্য একটা ছোট্ট উপহার পাঠালাম। উপহারটা ছোট হলেও আমার কাছে অমূল্য। এই হারটা আমার গ্র্যান্ডমা মানে আমার নানি আমাকে দিয়েছিলেন। তিনি বলেছিলেন তিনি আমাকে সব থেকে বেশি ভালোবাসেন এবং আমার সব থেকে বেশি সুখ কামনা করেন। তেমনি করে আমি যদি কাউকে বেশি ভালোবাসি এবং কারো শুভ কামনা করি, তাহলে এই হারটা আমি তাকে দিতে পারি। আমি অনেক ভেবে দেখলাম
আমি সব থেকে বেশি শুভকামনা করি কেবল তোমার জন্য। তাই এই হারটা তোমাকেই দিয়ে গেলাম। অনেক অনেক ভালো থেকো তোমরা। শুভকামনায়, মারিয়া। কই তোমার হলো? গেস্টদের আসার সময় হয়ে গেছে কিন্তু। আসছি। Many happy returns of the day.